তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি সাফাত বিন ফরিদ। জানিয়ে দেব বার্তাকক্ষের সর্বশেষ। প্রশাসন এমপিদের হস্তক্ষেপে শক্তিশালী হচ্ছে না স্থানীয় সরকার, দলীয় প্রতীকে ভোট চান না মন্ত্রীও। বাজেটের মূল চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতিতে ভারসাম্য রক্ষা, বলছে গবেষণা সংস্থা সানেম। আর্থিক খাতে সুশাসন নিশ্চিতের জোর। বেনজিরের সাভানা পার্ক গোপালগঞ্জ ডিসির নিয়ন্ত্রণে পুকুরের মাছ বিক্রির অভিযোগে মামলা দায়ের। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। প্রশাসনের নিয়ন্ত্রণ ও সংসদ সদস্যদের হস্তক্ষেপের কারণে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের প্রয়োজন নেই, বরং সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আইন একীভূত করা প্রয়োজন। শনিবার রাজধানীতে এক সেমিনারে এসব কথা উঠে আসে। তবে স্থানীয় নির্বাচনের জন্য আইন করে দলীয় প্রতীক পরিবর্তন করার প্রয়োজন নেই বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সম্প্রতি হয়ে গেল 4 ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণের চ্যালেঞ্জ ও নির্বাচনের দলীয় প্রতীকের ভূমিকা শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। তাদের রুরাল ডেভেলপমেন্ট বক্তারা স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন, বলেন জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় সরকারকে হস্তক্ষেপ মুক্ত করতে হবে। বক্তারা বলেন প্রয়োজনে আইন সংশোধন করতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল হওয়ার দুটো কারণ, একটা হলো মাননীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ, আর দ্বিতীয় হলো যে প্রশাসনের নিয়ন্ত্রণ। পৌরসভা সহ সিঙ্গেল আইনের মধ্যে এনেই এটাকে আমরা করতে পারি। প্রত্যেকের আলাদা আলাদা কাজ থাকবে, প্রত্যেকের আলাদা আলাদা বিধি থাকবে, কিন্তু আইন হবে একটা। নগর সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের যে পঞ্জীভূত সমস্যাগুলো রয়েছে এগুলোকে আমরা সমাধানের উদ্যোগ গ্রহণ করতে পারি। সেমিনারে বক্তারা বলেন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের মাধ্যমে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয়ভাবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। দলীয় প্রতীক বাদ দেওয়ার ওপর জোর দেন বক্তারা। প্রতীকের কোনো প্রয়োজন নেই, লোকজন কম্পিট করুক। আগে যেভাবে ছিল একটা প্রসেসে এসে আপনি জিনিসটাকে পিওর হবে। চিন্তা করার সময় এসছে যে আমাদের এই দলীয় প্রতীক অব্যাহত রাখলে ভালো হবে, আমাদের লোকাল গভর্নমেন্ট শক্তিশালী হবে, নাকি আগে যে ব্যবস্থায় আমাদের ছিল যে সব পদের মানুষ, সব জাতের মানুষ, সব বর্ণের মানুষ নির্বাচন করতে হবে। তবে আইন করে দলীয় প্রতীক পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। বাদ দেওয়ার আইন পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। আমাদের আইনটা এমনভাবে করা আছে যে দলীয় প্রতীক এবং দলীয় প্রতীক ছাড়া দ্যাট ইজ এ বোথ অপশন ইজ রেয়ার। নির্বাচন কমিশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন আরএফইডি এই সেমিনারের আয়োজন করে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানটি স্থানীয় সময় বেলা 12টার দিকে দিল্লি পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে। পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ভারতের পররাষ্ট্র সচিব মুক্তেশ পারদেশি, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানান। এর আগে সকাল 10:30টার দিকে ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আরও থাকবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে বসবেন শেখ হাসিনা। পরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি। প্রস্তাবিত বাজেটের প্রধান চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য রক্ষা। গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের ওপর করের বোঝা বেড়েছে। আর্থিক খাতে সুশাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে বাজেটে সুফল মিলবে না।
মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় 2024-25 অর্থ বছরের বাজেটে 6.5% মূল্যস্ফীতি রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। বাজেট পর্যালোচনা করে সানেম জানিয়েছে, সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য আনতে বাজেটে সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। মনিটরি পলিসি, সুদহার ও রাজস্ব নীতির সংস্কার না হলে কাঙ্ক্ষিত পর্যায়ে মূল্যস্ফীতি কমবে না। খেলাপি ঋণ বৃদ্ধি এবং সুদহার টানা বাড়তি থাকলে ব্যাংকিং খাত বিপর্যয়ের মুখে পড়বে। খুব গুরুত্বপূর্ণ সময়গুলোতে দেখা গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরেও কিন্তু করগুলো, আমদানি কর কিন্তু ধার্য ছিল এবং সেগুলোকে কিন্তু অ্যাডজাস্ট করার একটা সুযোগ ছিল, যেটা আমরা হয়তো এখন দেখছি যে সেটার উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু এইটা যদি আগে থেকে করা হতো তাহলে কিন্তু তার এফেক্টটা আমরা আগে থেকে আরও পেতাম। সো মনিটারি পলিসি, ফিসকাল পলিসির মধ্যে কোঅর্ডিনেশনের একটা বড় অভাব আছে। ব্যক্তি খাতে চলছে বিনিয়োগের স্থবিরতা। বিদেশি বিনিয়োগ বাড়াতে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর দাবি জানায় সানেম। বলা হয় 15% ট্যাক্সে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে। ব্যক্তি খাতে বিনিয়োগে কোথায় কোথায় আসলে আমরা প্রণোদনা দিব, আমরা তাদেরকে উজ্জীবিত করব, সেই স্ট্র্যাটেজিটা তৈরি করা, অর্থাৎ শ্রমঘন শিল্পগুলোকে বিনিয়োগ করা এবং নতুন নতুন শ্রমঘন শিল্পগুলোকে খুঁজে বের করা। দারিদ্র্য বিমোচনে সাফল্য দেখালেও দেশে আয় বৈষম্য বাড়ছে। সাধারণ মানুষের উপর করের বোঝা কমিয়ে সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ানোর সুপারিশ করে সানেম। কমানোর ক্ষেত্রে কিছুটা সহায়ক ভূমিকা রাখতে পারে। ইকরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সাভানা পার্কে নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। এখন থেকে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পার্কটি চলবে। এদিকে বেনজিরের রিসোর্ট হিসেবে পরিচিত গাজীপুরের ভাওয়াল রিসোর্টেও শিগগিরই অভিযান চালানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। গোপালগঞ্জের 621 বিঘা জমির উপর গড়ে তোলা সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটি এখন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। তবে পার্কটিতে এখনও দর্শনার্থী প্রবেশের অনুমতি মেলেনি। পার্কটির তত্ত্বাবধান প্রশাসন নেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। পার্কের নামে দখল করা জমি ফেরত দেওয়ার দাবি তাদের। জমি জমা যেভাবে নেছে মার্গতালুকের ন্যায্যভাবে সেই জমিটা যেন প্রধানমন্ত্রী আমাদের ফিরিয়ে দেয়। এই যে জমিগুলো কাড়িয়ে নেওয়া হয়েছে এক প্রকার, এই সম্পত্তি আমরা সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ, আমরা রিসোর্টের পক্ষে না। এদিকে পার্কের পুকুর থেকে গোপনে 590 কেজি মাছ বিক্রির 83,000 টাকা জব্দ করে জমা দেয়া হয়েছে রাষ্ট্রীয় কোষাগারে। একই সঙ্গে গোপনে মাছ বিক্রির দায়ে পার্কের মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের নামে মামলা করেছে দুদক। এখানকার যত আয় আছে সেটা সব একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে জমা হবে। পরবর্তীতে এটা বিচার হওয়ার পরে রাষ্ট্র যদি এটা অপরাধ সম্পত্তি হয় তাহলে বাজেয়াপ্ত হবে, আর যদি মনে করে যে না আসামির পক্ষে থাকে তাহলে আসামি ফিরে পাবে। আদালতের নির্দেশে রিসিভারের নিয়োগের মাধ্যমে সাভানা পার্কের ব্যবস্থাপনা সুষ্ঠু হবে বলে জানিয়েছে প্রশাসন। এই সম্পদের 3টি পার্ট রয়েছে, যেটা হচ্ছে পুকুর বা জলমহল, সেটা দেখবেন জেলা মৎস্য অফিস, এবং কৃষি জমি সেটা ব্যবস্থাপনা দেখবেন জেলা কৃষি বিভাগ। এছাড়া যে রিসোর্টটি রয়েছে ইকো রিসোর্ট, সেটা জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া আছে। এদিকে গাজীপুর ভাওয়াল রিসোর্টের দখলে থাকা 3.68 একর বনভূমি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এদের আগে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছে প্রশাসন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেত্রকোনা সদরের ভাষাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি মাছের খামার ঘিরে রেখেছে পুলিশ। দুপুর 1টা থেকে ওই খামারটি ঘিরে রাখা হয়। পুলিশ জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই খামারটির সন্ধান পান তারা। বিকেলে খামারের ভেতরে থাকা বাড়িতে জঙ্গিদের আটকে অভিযান শুরু করে ময়মনসিংহ থেকে আসা অ্যান্টি টেরোরিজম ইউনিট। এরই মধ্যে সেখান থেকে উদ্ধার করা হয়েছে 17 রাউন্ড গুলি, একটি পিস্তল ও ওয়াকি টকি। অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি জানান, এটি জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। অভিযানের বিষয়টি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যান জঙ্গিরা। ঢাকা থেকে আসা বম ডিসপোজাল ইউনিট ওই খামারে অভিযান চালাবে বলে জানান পুলিশ সুপার। এদিকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা খামারটির মালিক ডুয়েটের সাবেক শিক্ষক আব্দুল মান্নানের বলে জানিয়েছে পুলিশ। জঙ্গি আস্তানা বা জঙ্গির প্রশিক্ষণের একটা কেন্দ্র রয়েছে, এরকম একটা প্রাথমিক তথ্য পাই। তার ভিত্তিতে আমরা অনেকদিন থেকে কাজ করি। কাজ করার ভিত্তিতে গতকালকে রাতে আমরা মোটামুটি কনফার্ম হই এই এলাকাটার, এবং তার ভিত্তিতে আমাদের যে সদর থানার পুলিশ সদস্যরা তারা অভিযান পরিচালনা করে। অভিযানের পরিচালনা করে আপনারা জেনেছেন ইতিমধ্যে যে আমরা একটি বিদেশি পিস্তল, 17 রাউন্ড গুলি, তাজা গুলি, এর সাথে প্রশিক্ষণের বিভিন্ন সামগ্রী উদ্ধার করি।
এমপি আনোয়ারুল আজিম হত্যায় অভিযুক্ত সিয়ামকে 14 দিনের রিমান্ডে নিয়েছে কলকাতার সিআইডি। শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। সিআইডির আবেদনে সাড়া দিয়ে রিমান্ড মঞ্জুর করেন বারাসাতের মুখ্য দায়রা আদালতের বিচারক। 13 মে কলকাতায় হত্যা করা হয় এমপি আনোয়ারুল আজিমকে। এই ঘটনায় তদন্ত করছে বাংলাদেশ ও কলকাতা পুলিশ, তবে এখনো মেলেনি আজিমের মরদেহ। এই ঘটনায় গ্রেপ্তার সিয়ামকে 14 দিনের রিমান্ডে নিয়েছে কলকাতা সিআইডি। শনিবার সিআইডির আবেদনে সাড়া দিয়ে রিমান্ড মঞ্জুর করেন দেশটির আদালত। অ্যারেস্ট তো করেছে বনগা থেকে, আর ধারা যা যা আছে 364, 201, 302, 34 আইপিসি, আর বাকি যারা আছে কোথায় বডি পার্টসগুলো ফেলেছে, কি কি ওয়েপন ইউজ হয়েছে, সে কারণে পিসিপিআর করা হয়েছে, এগুলো রিকভারি হবে। এর আগে 7 জুন বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বনগা থেকে সিয়ামকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান জানান, ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের তথ্য অনুযায়ী সম্ভাব্য সব জায়গায় অভিযান চালাবে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওনার পরিবার, আমাদের ভিকটিমের, ওনারা তো যাবেন, আমরা কথা বলছি সেখানে, তারা অত শীঘ্রই চলে যাবেন, জানাবে চলে যাবে। সেখানে গিয়ে এটা তো ডিএনএ টেস্ট করতে হবে। আমি মনে করি যে শর্ট টাইমে সেটা হতে হবে। তদন্তের প্রয়োজনে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হলে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য দেশে আনা যাবে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপ্রদর্শিত টাকা মূলধারায় ফিরিয়ে আনতেই 15% করে বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বাজারে ডলারের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয়, সুদের হার বেড়ে যাওয়া, টাকার মান কমে যাওয়া সহ চতুর্মুখী কারণে মূল্যস্ফীতি বাড়ছে। তবে এবারের বাজেট ভারসাম্যমূলক ও সাহসী, এতে কমবে মূল্যস্ফীতি। বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, জনসাধারণের জীবনমান উন্নত হবে। বাজেট নিয়ে সিপিডি, টিআইবি, সুজন, বিএনপি সুরে কথা বলে উল্লেখ করে তাদের বক্তব্য নিয়ে সরকারের মাথা ব্যথা নেই বলেও জানান ওবায়দুল কাদের। 15% কর দিয়ে অপ্রদর্শিত আয় আমরা অর্থনীতির মূলধারায় আনার ব্যবস্থা করেছি। এর ফলে ব্যাংকিং সিস্টেমে অর্থ প্রবাহ বাড়বে। অনেকের হাতে গোপন টাকা উদ্ধার করতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সবার মন জয় করে বাজেট প্রণয়ন কঠিন। তবে দেশ ও মানুষের স্বার্থে বাজেট বাস্তবায়নে সরকারকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। দুপুরে গুলশানের বাসভবনে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটকে ইতিবাচকভাবেই দেখছে দল। বিরোধী দলে থাকলেই বাজেটের বিরোধিতা করতে হবে, সেই নীতিতে বিশ্বাসী নয় জাতীয় পার্টি। তাছাড়া কোনো সরকারই দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থী বাজেট প্রণয়ন করে না বলেও জানান রওশন এরশাদ। পরে বাজেট পাশের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বেকার সমস্যার সমাধান, ঘুষ দুর্নীতি রোধে সরকার আরও কঠোর অবস্থানে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমি বিশ্বাস করি কোনো সরকারি দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থী কোনো বাজেট প্রণয়ন করে না। দেখতে হবে প্রণীত বাজেট বাস্তবায়নে সরকার দক্ষতার পরিচয় দিতে পারে কিনা। এই বাজেটের সফল বাস্তবায়ন হোক, আমরা সেটাই আশা করি। এই বাজেটে আমরা আরো গভীরভাবে পর্যালোচনা করব। কালো টাকা সাদা করার সুযোগ দুর্বৃত্তদের জন্য টোপ। ওবায়দুল কাদেরের এমন বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, প্রস্তাবিত বাজেটে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে। সকালে প্রেস ক্লাবে সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেএসডির আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় সিরাজুল আলম খানের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামে চালিকা শক্তি। তার অবদান যারা অস্বীকার করতে চায় তারা আসলে দেশের স্বাধীনতাকেই অস্বীকার করতে চায়। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল। দেখলাম যে আপনারা
এই মাছের টোপ দিয়ে কাজে ধরেন এবং কেন দেখবেন আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছে। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে। কোরবানি ঈদের আগে অতি মুনাফার জন্যই বাড়ানো হয়েছে গরম মশলার দাম, এছাড়া কোনো যৌক্তিক কারণ নেই, এমন তথ্য উঠে এসেছে ভোক্তা অধিকার ও ট্যারিফ কমিশনের বাজার বিশ্লেষণে। শনিবার রাজধানীর মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি কার্যালয়ে এক মত বিনিময় সভায় এ তথ্য প্রকাশ করা হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন ব্যবসায়ীরা। প্রতি বছর কোরবানি ঈদ আসলেই এলাচ, জিরা, লবঙ্গ সহ সব গরম মশলারই দাম এক দফা বাড়বে। এটি যেন অঘোষিত নিয়ম। সরকারি সংস্থার নানা আশ্বাস মিললেও বাজারে পড়ে না এর প্রভাব। মাংস রান্নার এই উপকরণ কিনতে হয় বাড়তি দামেই। এমন বাস্তবতায় ঈদের ৮ দিন আগে রাজধানীতে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সবাই ট্যারিফ কমিশনের কর্মকর্তারা জানান, এক মাসে দাম বেড়েছে জিরা ৭ ও এলাচে ৬%। কয়েক বছরে বৈশ্বিক অস্থিরতা থাকলেও হঠাৎ কোরবানির আগে এমন দাম বৃদ্ধি স্বাভাবিক নয়। তবে এসব অভিযোগ নাকচ করে সরকারের আমদানি নীতি সমালোচনা করেন ব্যবসায়ীরা। এক মাসে কেন স্যার আমরা জিরার মূল্য বৃদ্ধি 7%, এলাচে 6%, দারুচিনিতে 5% এবং লবঙ্গে 2% প্রাইস বৃদ্ধি হয়েছে স্যার, যেটা আসলে আমাদের কাছে মনে হয়েছে যে আসলে এইটার লজিক্যাল কোনো ব্যাখ্যা আসলে ওইভাবে পাওয়া যাচ্ছে না। যে সরকারের কিছু বাধ্যবাধকতার কারণে, কিছু অস্বচ্ছতার কারণে আমাদের বাধ্য হয়ে আপনার এই কিছু ডানবা চিন্তা করতে হয়। নিজের টাকায় নিজেরা ব্যবসা করি, তো এখানে আমাদেরকে যদি এইভাবে আপনারা সবসময় যদি আপনাদেরকে চার্জ করেন আর যদি আমাদেরকে হুমকি টুমকি দেন, তাইলে আমরা তো হয় ব্যবসা আমাদের বন্ধ করে দিতে হবে। ভোক্তা অধিকারের মহাপরিচালক হুঁশিয়ারি দেন, বাজারে কারসাজি করলে কোনো ছাড় দেওয়া হবে না। যে আপনারা এই ব্যবসায়ী কমিউনিটি আপনারা দায়িত্ব নেন, আপনারা বাজার যদি অ্যাবনর্মাল আচরণ না করে আমরা এখানে আসবো না, আর যদি এটি অ্যাবনর্মাল আচরণ করে তাহলে আমাদের সেই রুট কজে যেতে হবে, সেখানে আমাদের এই কাগজগুলো পরীক্ষা করতে হবে। ভোক্তা অধিকারের নির্দেশিত মূল্য তালিকা খুচরা বাজারে রাখা গেলেও পাইকারি বাজারে তা সম্ভব নয় বলে জানান ব্যবসায়ীরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে একজোট হয়ে লড়াই করতে হবে। এজন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাজনীতিকেরা। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আলোচনা সভায় এই আহ্বান জানান তারা। রাষ্ট্রীয় নীতি নির্ধারণ সহ সব পর্যায়ে রাজনৈতিক দলের সঙ্গে শ্রমজীবী সহ সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্বের কথা বলতেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান। তার প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এই কথা আবার উঠে আসে রাজনীতিকদের বক্তব্যে। দেশের অস্তিত্ব সংকটের মুখে, এমন অভিযোগ তুলে বক্তারা বলেন, এই পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে সিরাজুল আলম খানের আদর্শ ধারণ করতে হবে। তার চেতনা যেন ইতিহাস থেকে হারিয়ে না যায় সে বিষয়ে সচেতন থাকতে হবে জাতীয় নেতাদের। দুর্নীতি রাষ্ট্রকে গিলে ফেলেছে, এটা কিছু নাই, রাষ্ট্র বলে কোনো কথা নাই। সরকারের ক্ষমতার তৃষ্ণা মিটছে না, তাদের আরো ক্ষমতা দরকার। সিরাজ ভাইয়ের যে অসাধারণ যোগ্যতা ছিল, মানে আমার কাছে খুবই অবাক লাগে, এই রকম একটা মানুষ পদ প্রদীপের আলোক থেকে দূরে থাকতেন, সবসময় লোকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করতেন এবং যতবার তাকে বলা হয়েছে সবার সামনে আসতে, উনি একবারও আসেন। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুক্তিযুদ্ধে সিরাজুল আলম খানের অবদান যারা অস্বীকার করতে চায় তারা অকৃতজ্ঞ। আমরা ভিন্ন রাজনীতি করেছি, তিনি ভিন্ন রাজনীতি করেছেন, কিন্তু ইনার যে অবদান, সেই অবদানকে কখনো অস্বীকার করা যাবে না। এবং যারা এটাকে অস্বীকার করতে চায় তারা আসলে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়। দেশকে এগিয়ে নিতে সিরাজুল আলম খানের মতো রাজনীতিবিদদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানান বক্তারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটা প্রথা বাতিল, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা ও আন্দোলনরত শিক্ষার্থীদের মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের গণভবন অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। বিকেল ৫টার দিকে রাজু ভাস্কর্য থেকে গণভবন অভিমুখে পদযাত্রা করেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের সদস্যরা।
পদযাত্রাটি ভিসের বাসভবন হয়ে বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে শাহবাগ থানার সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়। ব্যারিকেডের মুখে পড়ে সড়ক অবরোধ করে বসে পড়েন শিক্ষার্থীরা। পরে গণভবনে ছাত্র প্রতিনিধি প্রেরণের আশ্বাসে সড়ক ছেড়ে রাজু ভাস্কর্যের পাশে অবস্থান নেন শিক্ষার্থীরা। এই আন্দোলনটা একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল, তাই আমরা চাচ্ছি আমাদের আন্দোলনটা যতদিন মতো না শেষ হবে ততদিন মতো আন্দোলনটা চালিয়ে যাব। এখন আমরা তাদের সাথে বসবো, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কখন আমাদের দাবিটি সুরাহা করবে সেই লক্ষ্যে আমরা তাদের সাথে এখন কথা বলবো। অন্যথায় আমরা এখন রাজু ভাস্কর্যে অবস্থান নিছি, যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্যার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে অবস্থান করবে। এই ছিল সংবাদ সন্ধ্যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।